হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছোলা ভুনা। আসছে রমজানের মধ্যে, কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন ভিন্ন স্বাদের এই ছোলা ভুনা। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ছোলার ডাল ভুনা করার জন্য আমি আমার পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালগুলো আমি কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, ভিডিও শর্ট করার কারণে দেখাতে পারিনি। ছোলার ডালের সাথে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। একদম গলে গিয়েছে। ছোলার ডাল দেখাচ্ছি আমি কিভাবে সিদ্ধ করে ফেলছি, কিভাবে সিদ্ধ করলাম। ছোলার ডাল ভুনা করার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা জাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যার পছন্দ মতো। নিয়ে নিয়েছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, সে কারণে শক্ত হয়ে গিয়েছে। এখানে কালারের জন্য নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 3টে তেজপাতা নিয়েছি। তেজপাতা আমি ফালা করে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে 1 চা চামচ রসুনকে আমি তেঁতুল করে নিয়েছি। ছোলার ডাল রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি এখন তেজপাতা, তারপর দিচ্ছি শুকনো মরিচ, ছোলার ডালে কিন্তু শুকনো মরিচ দিলে দেখতে একটু ভালো লাগে, সে কারণে দেওয়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আপনারা চাইলে এগুলো তেঁতুল করে দিতে পারবেন, আমি আস্ত দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ছোলার ডাল ভুনা করার জন্য কিন্তু পেঁয়াজ কুচি বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে কিন্তু ছোলার ডাল খেতে অনেক স্বাদ হয়। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন। এবার আদা রসুন একটু ভেজে নিচ্ছি। আদা রসুন ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলাটাকে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি তেঁতুল করে নিয়েছি, সেটিও দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো আবারও সামান্য করে পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও 3 মিনিট মশলাটিকে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি ছোলাগুলোকে আমি কিছু আস্ত ছোলাকে ভেঙে দিয়েছি হাত দিয়ে। এতে করে ছোলাগুলো কিন্তু রান্না করলে মাখা মাখা হয়, মশলাও ভালোভাবে ঢুকে ছোলার মধ্যে। এখন ছোলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোলা বোনা করার আগে কিন্তু ভালোভাবে ছোলা ভিজিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে ছোলা ভিজিয়ে রাখা, তাহলে গরম পানি দিয়ে ছোলা ভিজিয়ে রাখবেন, তাড়াতাড়ি ভিজে যাবে। কুসুম গরম পানির মধ্যে কিন্তু ছোলা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভিজে যায়, অথবা খাওয়ার আগের দিন রাত্রে ভিজিয়ে দিবেন। ছোলা যদি ভালোভাবে সিদ্ধ না হয় অথবা না ভিজে, তাহলে ছোলা খেতে ভালো লাগে না, আপনারা কিন্তু আসল টেস্টটা পাবেন না। সেই কারণে আগে থেকে ভালোভাবে ছোলা ভিজিয়ে রাখতে হয়। এখন সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ছোলা বোনাতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনাদের কারো কাছে যদি ধনেপাতার ফ্লেভারটা ভালো না লাগে, তাহলে ধনেপাতা না দিলেও চলবে। আর যদি কারো কাছে যদি ধনেপাতা ভালো লাগে, তাহলে বেশি করে দিবেন। ধনেপাতা দিলে কিন্তু ছোলা বোনা খেতে কিন্তু অনেক ভালো লাগে ধনেপাতা দিলে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ছোলা বোনা একদম কমপ্লিট, মাখো মাখো হয়েছে।
ছোলার ডাল ভুনা করতে আমরা কম বেশি সবাই পারি। আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন তাহলে আমার কষ্ট সফল হবে। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেঁয়াজু আলুর চপ বেগুনি কিভাবে সহজে ইফতারের জন্য বা নাস্তার জন্য বানিয়ে নিতে পারবেন এই পেঁয়াজু আলুর চপ বেগুনি, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। পেঁয়াজু বানানোর জন্য এখানে মুসার ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে শিলবাটার মধ্যে বেটে নিয়েছি। একদম পুরা আমিষ করে ফেলিনি, কিছু আস্ত আছে। এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণের খাবার সোডা, নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, কুচি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি 4টা নিয়েছি, আপনারা জাল অনুযায়ী দিবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে। একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর এখানে একটি রসুনের কোয়াকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন আমাদের ডালের মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এখানে আলুর চপ বানানোর জন্য 2টি আলুকে সিদ্ধ করে আমি হাত দিয়ে তেঁতুলো করে মিহি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, এখানে 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার সব মিশ্রণ আমি একসাথে মিক্স করে নিব। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে এখানে চাট মশলাও দিতে পারবেন। কারো থেকে যদি ধনেপাতার ফ্লেভারটি ভালো লাগে ধনেপাতাও দিতে পারবেন। এখন আলুর চপের জন্য গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে বেসনের মিশ্রণ রেডি করে রেখেছিলাম। এখানে দিয়েছি সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য করে মরিচের গুঁড়া আর সামান্য 5 ফোড়ন, সামান্য করে খাবার সোডা, সবকিছু দিয়ে আমি মিক্স করে রেখেছি। চালের গুঁড়াও দিয়েছি বেসনের সাথে অল্প অল্প করে। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। বেশি তেল গরম হলে কিন্তু দেওয়া যাবে না, বেশি তেল গরম হলে পেঁয়াজু পুড়ে যাবে, ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। সেই কারণে হালকা গরম থাকা অবস্থায় আপনারা পেঁয়াজু দিয়ে দিবেন। আমি একে একে সব পেঁয়াজু বসিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পাশ ওপাশ করে ভেজে নিব।
এখন পেঁয়াজগুলো পছন্দের কালার চলে আসলে নামিয়ে নিতে হবে। আমি আরেকটু এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আপনারা এই অবস্থায় আসলেও নামিয়ে নিতে পারবেন। আমি আরেকটু লালচে করতে চাই, সে কারণে আরেকটু এপাশ ওপাশ করে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আলুর চপ বেসনের মধ্যে ডুবিয়ে। এখন আমাদের আলুর চপও হয়ে গিয়েছে। এখন একই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন আমি গোল করে কেটে নিয়েছিলাম ভিডিও শট করার জন্য, আমি দেখাতে পারছি না। এখন বেগুনও দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এখন আমাদের ফুলকো ফুলকো মচমচে বেগুনি হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মরিচগুলো দিয়ে দিচ্ছি। একটু বেসনে করে নিচ্ছি আমি। এখন আমাদের বেগুনি আর মরিচি কমপ্লিট। একবারে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো বেগুনি। খেতে কিন্তু অসাধারণ, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি। আসছে রমজানে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন আমাদের পেঁয়াজু আলুর চপ বেগুনি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরেও বেগুনি কিন্তু কত মচমচে। সামনে পবিত্র মাহি রমজান আসছে। আমরা বাইরে থেকে ইফতার কিনে না এনে বাসায় খুব সহজে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিতে পারি এই বেগুনি পেঁয়াজ ও আলুর চপ। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালিম, ইফতার স্পেশাল হালিম কিভাবে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। হালিম বানানোর জন্য এখানে একটি হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি রেডিমেড দোকান থেকে। খুব সহজে বানিয়ে দেখাবো ইফতার স্পেশাল হালিম। হালিমের রেডিমেড প্যাকেটটা খুলে দেখবেন এর মধ্যে দুইটা প্যাকেট থাকবে। একটির মধ্যে হালিমের চাল ডালের মিশ্রণ আর একটার মধ্যে মশলা। একটি বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে হালিমের চাল ডালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি।
আরেকটি বাটির মধ্যে হালিমের মশলার প্যাকেটটি ঢেলে নিচ্ছি। এখন হালিমের ডালের মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি গরম পানিটা ইউজ করেছি। একসাথে পানি বেশি দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি রেডি করবেন। এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই ইউজ করছি। আমি এই মিশ্রণের মধ্যে 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এই মিশ্রণটি রেডি করে নিয়েছি। প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে 15 মিনিট ধরে ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আমি এগুলো 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। ডালের মিশ্রণটি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ডালের মিশ্রণটি যত ভিজবে আপনার হালিম ততই ভালো হবে। হালিমের ডালগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। হালিমের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে যাবেন না, পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু হালিমের টেস্টটা ঠিক থাকে। এখন অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। যখন একটি কালার চলে আসবে ব্রাউন কালার, এই পর্যায়ে পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে। আমি কিন্তু সব পেঁয়াজ নামাবো না, অল্প পেঁয়াজ নামিয়ে রাখবো, যেগুলো আমার লাস্টে লাগবে। অল্প করে আমি পেঁয়াজ এখান থেকে নামিয়ে রাখছি পেঁয়াজের বেরেস্তা। বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন। এখন এই চিকেনগুলোকে পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস অথবা ছাগলের মাংস দিতে পারেন। পেঁয়াজের মধ্যে মাংস একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালিমের সাথে যে মশলার প্যাকেটটি আছে ওখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এরপরও ভালো কালার আসার জন্য, স্বাদ আর একটু বৃদ্ধি করার জন্য এখানে আবারও সব মশলা দেওয়া হচ্ছে। এখানে মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এখন মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে হালিমের মশলাটি ছিল সেটি দিয়ে দিচ্ছি। এখন এই চামচের 4 চামচ ছিল মশলাটি, আমি 3 চামচ দিয়েছি, আর 1 চামচ রেখে দিয়েছি, আমি পরে ব্যবহার করব। একসাথে কিন্তু আমি সব মশলা দিইনি।
মাংস আরও 1 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণটি। আমি 200 গ্রামের একটি হালিমের প্যাকেট নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিব। চাল ডালের মিশ্রণটি দেওয়ার পরে এখানে দিতে হবে পানি। আমি পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ডালগুলো সিদ্ধ হচ্ছে। এর মধ্যে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এখন হালিম রান্না করার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে লেগে যাবে। চাল ডালের মিশ্রণ দেওয়ার পর থেকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু হাঁড়ির তলাতে হালিমের মিশ্রণটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ পর্যন্ত না চাল ডালের মিশ্রণটি না ফুটছে ততক্ষণ পর্যন্ত, ফুটানো পর্যন্ত আপনাদেরকে নাড়াচাড়া করে করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখতে এক পর্যায়ে দেখা যাবে আমাদের চাল ডালের মিশ্রণটি একদম ঘন হয়ে আসছে। ঘন হয়ে গেলে যদি দেখেন চাল ডালের মিশ্রণটি এখনও ফুটেনি, তাহলে আরও অল্প অল্প জল দিয়ে চাল ডালের মিশ্রণটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু আমাদের হালিমের চাল ডালের মিশ্রণটি ফুটেনি, আরও কিছুক্ষণ কুক করতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে কিন্তু রান্না করে নিতে হবে, না হলে চুলার জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে। ঢাকনা দিয়ে ভালোভাবে 25 মিনিট রান্না করে নেওয়ার পরে আমাদের হালিম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে পানি শুকিয়ে গিয়ে। হালিম কিন্তু এরকম একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। বেশি ঘন হয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি হালিমের মধ্যে যে বাকি মশলা ছিল সেটি দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার কারণে রান্নার যে সুগন্ধি আছে, মশলার যে সুগন্ধি আছে সেটি অটুট থাকবে, নষ্ট হয়ে যাবে না। সেই কারণে লাস্টে মশলাটি দেওয়া। আমি একটু চেক করে দেখাচ্ছি ডাল সিদ্ধ হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন ডাল একদম সিদ্ধ হয়ে গিয়েছে। হালিমের স্বাদ আর একটু বৃদ্ধি করার জন্য এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ 4টে, এখানে দিয়ে দিলাম হালিমের মধ্যে পেঁয়াজ আর রসুন মরিচের মিক্সারগুলো। এতে করে হালিমের টেস্টটি কিন্তু আরও ভালো আসে। এখন আমাদের হালিম হয়ে গিয়েছে, পরিবেশন করার জন্য প্রস্তুত। এখন আমাদের হালিম প্রস্তুত পরিবেশন করার জন্য। পরিবেশন করার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, শসা কুচি, এরপর দিয়ে দিচ্ছি লেবু। হালিমে কিন্তু লেবুর রসটা দিলে অনেক খেতে মজা লাগে, সেই কারণে দেওয়া। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরকম সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি দেখতে সুন্দর লাগার জন্য সে কারণে একটু বেশি করে সাজিয়েছি।
সহজে কিভাবে হালিম বানাতে পারবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহাপ্রতি শরবত আসন্ন রমজানে সারাদিনের ক্লান্তি দূর করে দিবে এই মহাপ্রতি শরবত। খুব সহজে বানিয়ে দেখিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। মহাপ্রতি শরবত বানানোর জন্য মূল যে দুটি উপকরণ সেটি হচ্ছে দুধ আর তরমুজ। এখন তরমুজটাকে কেটে নিচ্ছি। মহাব্বত বা মহাপ্রতি শরবত বানানোর জন্য আমি আগে থেকে হাফ লিটার দুধ ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জ্যাম, জ্যাম দিয়ে দিলাম 1 চামচ। জ্যামের পরিবর্তে আপনারা এখানে রূআফজাও দিতে পারবেন। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 চামচ। এরপর পছন্দ মতো আইস দিয়ে দিচ্ছি। সব শেষে তরমুজটাকে কুচি কুচি করে দিয়ে দিব। চেষ্টা করবেন তরমুজের বিচি ফেলে দেওয়ার জন্য। যত সম্ভব কুচি করে দিবে। আপনারা চাইলে এখানে কিছুটা তরমুজ ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারবেন, তাতে করে মহাপ্রতি শরবত একটু রসালো হয়। তরমুজের সাদা অংশটা কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু শরবত তেতো হয়ে যাবে, শরবতের টেস্টটা চলে যাবে। এর মধ্যে হয়ে গিয়েছে আমাদের মহাপ্রতি শরবত বা মহাপ্রতি শরবত। আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা চিনিও দিতে পারেন, যদি কেউ মিষ্টি পছন্দ করেন বেশি চিনি দিতে পারেন। এখানে কিন্তু আমি চিনি দিচ্ছি না, এমনিতে অনেক মিষ্টি হয়ে গিয়েছে। এখন মহাপ্রতের আসল টেস্টটা বাড়াতে দিয়ে দিচ্ছি গোলাপ জল
হাফ চা চামচ, খুব সহজে হয়ে গিয়েছে আমাদের ঠান্ডা ঠান্ডা মহাপতি শরবত। এই মহাপতি শরবত কিন্তু এই দেশের সাথে সাথে দেশের বাইরেও কিন্তু অনেক ফেমাস। আসন্ন রমজানে আপনারা ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারেন এই ঠান্ডা ঠান্ডা মহাপতি শরবত। সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। পরিবেশন করার আগে আপনারা আরেকটু আইস আর উপরে তরমুজ দিয়ে দিতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা যদি একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করেন তাহলে গ্রহ বাড়বে। আজকে আমার রেসিপি এই পর্যন্ত। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি হচ্ছে চিকেন গ্রিল। বাড়িতে অল্প উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই চিকেন গ্রিল। সহজে বানিয়ে এই রমজানে ইফতারের সাথেও খেতে পারবেন। এই সহজ রেসিপি নিয়ে আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চিকেন গ্রিল বানানোর জন্য এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি। এখন মুরগির চারপাশে চাকু দিয়ে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন চিকেন কাটা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, 3টে কাঁচামরিচ, 3টে রসুনের কোয়া। সবগুলোকে আমি তেঁতুলো করে নিয়েছি। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টক দই, তিন চামচ টক দই দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন চিকেন মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মুরগির সাথে সব মশলা মিশিয়ে নিব। এখন আমাদের ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। চিকেন গ্রিল বানানো কিন্তু খুবই সহজ। যারা মনে করেন অনেক কঠিন, আসলে চিকেন গ্রিল বানানো এত কঠিন না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই চিকেন গ্রিল।
এখন আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে চিকেন গ্রিলটা রেডি করে নিব। বাঙালিদের ঐতিহ্যবাহী একটি খাবার ট্র্যাডিশনাল, সেটি হচ্ছে মুড়ির মোয়া। চলে আসলাম 1 ঘন্টা পর। ভাজার আগে পা দুটোকে বেঁধে দিচ্ছি একটি রশি দিয়ে। একটি সুতা দিয়ে পা দুটোটা বেঁধে দিচ্ছি যাতে বাঁচতে সুবিধা হয়। এখন আমাদের চিকেন কমপ্লিট গ্রিল বানানোর জন্য। এই রমজানে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করে না রাখলেও হবে, অথবা রাত্রে ম্যারিনেট করে দিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন চিকেন গ্রিল বানানোর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর পর উল্টিয়ে ভেজে নিব। যে মশলাগুলো নিচে রয়ে গিয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। এখন আমাদের চিকেন গ্রিল কমপ্লিট হয়ে গিয়েছে, পরিবেশন করার জন্য প্রস্তুত। আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই চিকেন গ্রিল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আর নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে চতুর্মধু। 4টি উপকরণের দ্বারাই এই চতুর্মধু। এই চতুর্মধু কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার।
বাড়িতে একবার বানালে ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চতুর্মধু বানানোর জন্য এখানে 4টি উপকরণ নিয়ে নিয়েছি। 4টি উপকরণের মধ্যে আছে এখানে গুড়, এখানে আমি আখের গুড় নিয়েছি 250 গ্রাম। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ঘি, এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মাখন, একদম খাঁটি মাখনটি আমরা সংগ্রহ করে এনেছি। চতুর্মধু বানানোর জন্য কিন্তু একদম খাঁটি মাখনটা দিলে চতুর্মধু অনেক ভালো হয়। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মধু। চতুর্মধু বানানোর আগে খেয়াল রাখতে হবে 4টি উপকরণ যেন একদম খাঁটি হয়। 4টি উপকরণ যদি খাঁটি হয় তাহলে চতুর্মধু অনেক ভালো হবে। এখন চতুর্মধু বানানোর জন্য একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মধু, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাখন, এখন 4টি উপকরণ একসাথে মিক্স করে চুলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই চতুর্মধুটি বাড়িতে বানালে ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর এই শীতের সময় যাদের সর্দি কাশি জ্বর লেগে থাকে তারা যদি খায় তাহলে তাদের জন্য অনেক উপকার দেয়, অনেক উপকার আসবে। এই চতুর্মধু সর্দি কাশির জ্বর থেকে আরাম পাবে। এই পর্যায়ে সব উপকরণ কিন্তু গলে গিয়েছে। চুলার জাল একদম মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিতে হবে। চতুর্মধু পারফেক্ট পাবে অনেকেই বানাতে পারে না। আমার এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে একদম পারফেক্ট পাবে চতুর্মধু বানাতে পারবেন। চতুর্মধু রান্না করতে করতে দেখবেন একসময় ঘন হয়ে আসবে, অনেক সুন্দর একটি সুগন্ধ বের হবে। রান্না করতে করতে একসময় দেখবেন চতুর্মধুর মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে নরমাল পানির মধ্যে আমি কিছুটা বরফ দিয়ে নিয়েছি। বরফের মধ্যে একটু চতুর্মধু দিয়ে দিচ্ছি, পারফেক্ট হয়েছে নাকি। যখন আমি পানির মধ্যে চতুর্মধুটা দিয়েছি দেখতে পাচ্ছেন মধুটা একদম পানির সাথে মিলে গিয়েছে। এর মানে হচ্ছে এখন আমাদের চতুর্মধুটা পারফেক্ট হয়নি, আরো অনেকক্ষণ রান্না করতে হবে। রান্না করতে করতে দেখবেন অনেক সুন্দর একটি সেন্ট বের হবে। এই চতুর্মধু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। একবার বানিয়ে বাড়িতে খেলে বুঝতে পারবেন। এই চতুর্মধু কিন্তু ওষুধের কাজ করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এভাবে নেড়েচেড়ে রান্না করতে করতে মাঝে মাঝে কিন্তু একটু একটু নিয়ে চেক করে দেখতে হবে পারফেক্ট হয়েছে নাকি।
চতুর্মধুটি আমি আবার কিন্তু নিয়েছিলাম, ঠান্ডা পানির মধ্যে অনেক করে রেখেছি। এটা কিন্তু চেক করতে হয় ঠান্ডা পানির মধ্যে, ঠান্ডা হলে বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে নাকি। এখন কিন্তু হয়নি, যে নরম আছে। যখন চতুর্মধুটি পারফেক্ট হবে, খাওয়ার জন্য উপযোগী হবে, তখন দেখতে পারবেন এই চতুর্মধু কিন্তু শক্ত হয়ে যাবে চকলেটের মতো। এখন কিন্তু এটা এখনো নরম, দেখতে পাচ্ছেন এটা এখনো নরম, গলে যাচ্ছে। এটা কিন্তু এখনো হয়নি। রান্না করতে করতে কিন্তু মাঝে মাঝে চেক করতে হবে। চেক না করলে মাঝে দেখা যাবে একদম শক্ত হয়ে যাবে শেষের দিকে, তাহলে আর খেতে পারবেন না। রান্না করতে করতে কিছুক্ষণ পর পর চেক করে করে দেখতে হবে, কয়েক সেকেন্ড পর পর কিন্তু চেক করে দেখতে হবে। আমি এখন চেক করছি, এখন কিন্তু আবারও দিচ্ছি। এক পর্যায়ে রান্না করতে করতে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমাদের চতুর্মধুও পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম চকলেটের মতো। এখন আমি আর রান্না করব না, আমাদের চতুর্মধু হয়ে গিয়েছে, একদম কমপ্লিট। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি পানির মধ্যে রেখে দিব। এখানে আমি আগে থেকে গামলার মধ্যে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। যাতে হাঁড়ির গরমে চতুর্মধুটি পুড়ে না যায়। পানির মধ্যে দিলে কিন্তু হাঁড়িটি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। হাঁড়ির গরমে আর চতুর্মধুর কিছু হবে না, একদম যেরকম বানিয়েছি সেরকমই থাকবে। চতুর্মধু সংগ্রহ করে রাখার জন্য এখানে একটি কৌটো নিয়েছি। এই পর্যায়ে হাঁড়িটি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি চতুর্মধুগুলো রেখে দিচ্ছি কৌটোর মধ্যে। এখন আমাদের চতুর্মধু কমপ্লিট। আমি সারা বছরের জন্য এক কৌটোতে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিব। আমি আবার বলছি, এই চতুর্মধু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। এই 4টি উপকরণের দ্বারাই চতুর্মধু হয়। আপনারা চেষ্টা করবেন এই 4টি উপকরণ যেন খাঁটি হয়, বিশেষ করে মাখনটা। আপনাদের আশেপাশে খবর নিয়ে দেখবেন, যদি খাঁটি মাখন না পান খোঁজ খবর নিয়ে দেখবেন খাঁটি মাখন পান নাকি। কম সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে চতুর্মধুর উপকরণটি দেখানোর জন্য সহজভাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আর নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।